দিদি নাম্বার 1 থেকে রচনাকে বাদ দেয়া হয়েছে। তো রচনা কান্নাকাটি করছে দেখলাম, সেখানে স্বস্তিকাকে দেয়া হয়েছে। ঠিকই আছে, ভালো হয়েছে, দল চেঞ্জ হয়েছে, শাসক দল চেঞ্জ হয়েছে, হতেই পারে। তা বলছি দাদাগিরি থেকে সৌরভকে বাদ দেওয়া হলো, সেটাও না হয় বুঝলাম, কিন্তু দেবকে কেন দেওয়া হলো এটা তো বুঝলাম না ঠিক। মানে দেব গিয়ে আগে দেখতে বিজেপি করতো, হতে পারে, হয়তো বা, আমার জানা নেই। ছাপড়ি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, ছাপড়ি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ও কিনা বলছে যে সে সেলিব্রিটি বলেই মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল নিজের ক্যালিতে, নিজের যোগ্যতাতে সে জিতেছিল, অতএব সেই জায়গা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। আগে লোকে কি বলতো, গচ্ছনা গন্ধোপাধ্যায় ফিল্ম অ্যাক্টর, গচ্ছনা গন্ধোপাধ্যায় এখন থেকে পলিটিশিয়ান। কেন রিজাইন করব, কিসের জন্য রিজাইন করব? এই 4টে এমপি বলছে বলে, কে তারা, কে তারা? আমি যখন প্রচার করেছি তোমরা ছিলে নাকি ভাই? ছিলে নাকি তখন তোমরা আমার সাথে প্রচারে যে যাও গচ্ছনা দিকে ভোটটা দাও? আমি ভোটটা পেয়েছি, মানুষ আমাকে বিশ্বাস করেছে, সেই বিশ্বাসটা আমাকে ফিরিয়ে দিতে হবে, সেই দায়বদ্ধতা আমার মাথায় আছে। সেই কাজটি আমাকে 3 বছরে করে দিয়ে যেতে হবে, সেই কারণে আমি রিজাইন দিই। ইন্টারফারেন্স কেন? হু আর ইউ? কেন করবেন আপনি এগুলো? আপনি নিচের জায়গায় সামলান, আপনি কেস করবেন এই ভেতরকার, আপনি বাইরের কটা কেস করেন? উনি আমার কাজ নিয়ে প্রশ্ন করেছেন না, যে গচ্ছনা গন্ধোপাধ্যায় কতটা ছিঁড়েছে আর বেঁধেছে। যেমন ছিঁড়ে অলরেডি বোচকা বাঁধা হয়ে গেছে, শুধু সুযোগ বুঝবো আর কোপ ফেলবো নেক্সট দলে। শুধু জানা ছিল না আপনাদের এই নোংরামি আর দুর্নীতি, না হলে পরিবর্তনটা আমি অনেক আগেই করে ফেলতাম। এমনিতেও আমি আগাগোড়াই দেব আর শতাব্দীদির সাথে একটু খোলামেলা ছিলাম, এমনিতেই দেব আমার নায়ক, তার উপরে আবার প্রতিবেশী আমার ওপর তলাতেই থাক। অবশ্য আর বানাতে থাকতে গেলে তো একটু যোগ্যতা লাগে, তো সেই তো আর যোগ্যতা অর্জন করতে পারে না। আমি আর দেব সেই যোগ্যতা অর্জন করেছি। আর হ্যাঁ, আর একটা কথা না বললেই নয়, সূর্যবংশমের যে 2টো কুর্তা ছিল, আই মিন টু সে ব্ল্যাক ডগ ছিল, সেই ডগ দুটো আর বানাতে থাকে, ওপর ফ্লোরেই থাকে। আমার চারিদিকে শুধু গচ্ছনা গন্ধোপাধ্যায়কে নিয়ে শুধু চর্চা আর চর্চা, এত রোস্টিং করছো, তাদের আই এম জাস্ট ইগনোরিং ইট। তোমরা যে যা বলো ভাই, আমার পরিবর্তন চাই। আপনি তো বিশাল বড় অভিনেত্রী, আপনার মতো অভিনেত্রী আর একটাও কলকাতায় নেই। ঋতুপর্ণা সেনগুপ্ত কোথায়? অভিনেত্রী বলে নাকি হবে, কাজই জানে না। কঙ্কলা সেন কোথায়, কাজ জানে? শুভশ্রী, কোয়েল, আমাদের শ্রাবন্তী, কাজ জানে নাকি? একদম জানে না। সব থেকে বড় অভিনেত্রী হচ্ছে আপনি, আমাদের রচনা বন্দ্যোপাধ্যায় দিদি। ওনার মতন অভিনেত্রী আমাদের বাংলায় আর একটাও নেই। বাংলার গর্ব। সুচিত্রা সেনও ভয় পেতেন একটা সময়, সুচিত্রা সেনও ভয় পেতেন একটা সময়, সাবিত্রী চট্টোপাধ্যায় ভয় পেতেন এই বড় অভিনেত্রীর জন্য। ছাপড়ি, নাম্বার 1 ছাপড়ি অভিনেত্রী। অভিনেত্রী হতে গেলে বা অভিনেতা হতে গেলে প্রথমে তার মেরুদণ্ড থাকা উচিত এবং তাকে সততার সঙ্গে কাজ করতে হয়, সৎ হতে হয়। কারণ একটা জিনিস মনে রাখবেন, একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, আপনি ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছেন একটা জায়গায় গিয়ে, আপনি কি শিক্ষা দিচ্ছেন? আপনি নিজে গদ্দার, আপনার লজ্জা হয় না? হ্যাঁ, এতগুলো সাধারণ মানুষ আপনাকে ভোট দিয়েছে কার মুখ চেয়ে? আপনাকে দেখে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং জোড়াফুল চিহ্নটা দেখে আপনাকে ভোট দিয়েছে। হুগলি কেন্দ্রের সাংসদ মাননীয় রচনা ম্যাডাম বলছেন তৃণমূল কংগ্রেস চোরের দল, তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত। আগে জানলে তৃণমূল কংগ্রেসে আসতেন না, আগে জানলে ভোটে দাঁড়াতেন না। তো ম্যাডাম আপনাকে বলছি, আপনি কি 16 বছরের নাবালিকা ছিলেন যে মমতা ব্যানার্জি আপনার হাতে পায়ে ধরে, আপনার হাত পা ধরে টেনে হিঁচড়ে টানতে টানতে টালিগঞ্জ থেকে ওই হুগলি কেন্দ্রে দাঁড় করিয়ে দিল? আপনি কিচ্ছু বুঝতেন না, এই পর্যন্তও ঠিক ছিল। তারপরে আপনি কি বলছেন যে হুগলি কেন্দ্রের মানুষ মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেয়নি, হুগলি কেন্দ্রের মানুষ জোড়াফুলকে দেখে ভোট দেয়নি, হুগলি কেন্দ্রের মানুষ আপনি রচনা ব্যানার্জি আপনাকে দেখে ভোট দিয়েছে। তো ম্যাডাম, যদি এই কথা সত্য হয় তাহলে আপনাকে বলবো, এই চোরদের সিম্বল জোড়াফুল, মমতা ব্যানার্জির সিম্বল জোড়াফুল চিহ্নটা ছেড়ে দিয়ে লোকসভা কেন্দ্র থেকে পদত্যাগ করে
নিজস্ব সিম্বলে নির্দলে হুগলি কেন্দ্র থেকে দাঁড়িয়ে জিতে এসে দেখান, তাহলে বুঝবো আপনার বিরাট ফেস ভ্যালু, আপনার বিরাট টিআরপি, আপনার বিরাট বড় অভিনেত্রী। 1.5 টাকার পুঁইশাক, তার আবার ক্যাশ মেমো। আরও একটা বাজে কথা বলেছেন আপনি, বলেছেন মমতা ব্যানার্জিকে দেখে কেউ ভোট দেয় না, তৃণমূল কংগ্রেসের সিম্বল দেখে কেউ ভোট দেয়নি, ভোট দিয়েছে আপনাকে দেখে। রচনা ম্যাডাম, আপনি শুনুন, আপনি তো কোন ছাড়, হ্যাঁ আপনি তো কোন ছাড়। তৃণমূল কংগ্রেসের ভোটাররা অভিষেক ব্যানার্জিকে দেখেও ভোট দেয় না। হ্যাঁ ঠিক শুনছেন, তৃণমূলের ভোটাররা তৃণমূলে ভোট দেয়, জোড়াফুলে ভোট দেয় মমতা ব্যানার্জিকে দেখে। তৃণমূলের কর্মীরা জীবন বাজি রেখে পরিশ্রম করে শুধুমাত্র মমতা ব্যানার্জিকে দেখে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা জান বাজি রেখে লড়াই করে শুধুমাত্র ওই 65 বছরের একজন নারীর মুখের দিকে তাকিয়ে, অভিষেক ব্যানার্জির মুখের দিকে তাকিয়েও নয়। আর আপনি তো কোন ছাড়, এত বড় স্পর্ধা আপনার। জান না, মমতা ব্যানার্জির সিম্বলটা বাদ দিয়ে বিধানসভা বাদ দিন, লোকসভা বাদ দিন, পৌরসভা বাদ দিন, আপনার পাড়ার শনি মন্দিরের কমিটি নির্বাচনে জিতে দেখান নিজের ক্ষমতায়, তাহলে আপনাকে স্যালুট করব। আসলে কি জানেন, গ্রামবালা একটা প্রবাদ বাক্য আছে, প্রচলিত বাক্য আছে, ঠাকুরদা ঠাকুমারা বলতো ছেঁচের জল কোনোদিন মটকায় তুলতে নেই। হ্যাঁ ঠিক শুনছেন, ছেঁচের জল কোনোদিন মটকায় তুলতে নেই। তো মমতা ব্যানার্জির বদ অভ্যাস, আপনাকে ওই টলিপাড়া থেকে টেনে হিঁচড়ে এখন মটকায় তুলে ফেলেছে। আপনার তো মোটা মোটা কথা হবে, আপনার তো বড় বড় কথা হবে। তো রচনা ম্যাডাম, আপনাকে বলছি, আপনি রিয়েলিটি শো পরিচালনা করেন দিদি নাম্বার 1, আর আপনার ওই রিয়েলিটি শো চালু হওয়ার অনেক আগে থেকে বাংলা নয়, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর বুকে নাম্বার 1 দিদি হিসেবে মমতা ব্যানার্জি প্রতিষ্ঠিত। সুতরাং তার সম্পর্কে বলার আগে 100 বার ভাববেন। আপনি দেখলাম কাঁদছেন, ওই রিয়েলিটি শোর সঞ্চালিকা থেকে আপনাকে সরিয়ে দিয়েছে, কাঁদছেন কেন? কাঁদবেন কেন? আপনার মতো বিরাট অভিনেত্রী, আপনার যা ফেস ভ্যালু, আপনার যা মানুষের কাছে গ্রহণযোগ্যতা, আপনার কান্না মানায়? এটা তো আপনার জন্য অসম্মান। আপনার জন্য খুব তাড়াতাড়ি মুম্বাই থেকে ডাক আসবে। হ্যাঁ, ওই অমিতাভ বচ্চন যে শোটা চালায় না, কোন বানেগা করোড়পতি, ওই অমিতাভ বচ্চনের চেয়ারে ওই চ্যানেল কর্তৃপক্ষ এবার আপনাকে বসাবে। আপনি ধৈর্য ধরুন। ভেউ ভেউ করে কাঁদছেন কেন? আপনি তো বিরাট বড় সেলিব্রিটি। আমি তো চিন্তা করছি অমিতাভ বচ্চনকে নিয়ে, বেচারি এবার কি করবে, চলবে কি করে ও বেচারির? বোম্বাই থেকে আপনার ডাক আসবে এবার। শুনুন ম্যাডাম, বড় বড় কথা বলার আগে মমতা ব্যানার্জির দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন। বড় বড় কথা বলার আগে হুগলি কেন্দ্রের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তারপরে কথা বলুন, তার আগে বলবেন না। যদি এতটুকু লজ্জা থাকে, এতটুকু শরম থাকে, যদি লজ্জা শরম এতটুকু অবশিষ্ট থেকে থাকে, তাহলে সাংসদ পদ থেকে পদত্যাগ করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলুন, শুনতে ভালো লাগবে, তার আগে বলবেন না। তো বলি কি, ও দিদি, একটা কাউন্সিলর ভোট জিতে দেখাও না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই জোড়াফুল ছাপ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা ছাড়া, তাহলে জানবো বিশাল বড় অভিনেত্রী। আপনার তো প্রায় 500-র উপরে ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে শুনলাম। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, একটা অঞ্চল ভোট আপনি জিততে পারবেন না। আপনি একটা মিটিং ডাকুন, 200 লোক হবে না রচনা ব্যানার্জিকে দেখার জন্য। এইরকমই আপনার এই মুহূর্তে দর মানে বোঝেন তো, দর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নেমে গেলে না কোটি কোটি লোক হয়ে যাবে। আপনি কিনা বলছেন যে যদি জানতাম এরা দুর্নীতি করেছে তাহলে আমি দলে আসতামই না। আপনি কিছুই জানতেন না, দল গ্রহণ করে নিলেন। আপনি যখন এগ্রিমেন্ট সাইন করেন কোনো ছবির জন্য, আপনি পড়ে দেখেন না, আপনি বিচার বিবেচনা করেন না, আপনি টাকার লোভে এমনিতেই চলে যান। মেনলি টাকার লোভে চলে গিয়েছিলেন, এখন চুরি করেছেন, সেই টাকা বাঁচানোর জন্য আপনি এখন বিরোধী হয়ে গেছেন, তৃণমূলের নতুন তৃণমূল হয়ে গেছেন। টাকা পয়সা বাঁচাতে হবে, তাহলে তো ভিক্ষে করে খেতে হবে। ও বাবা, ভিক্ষে করলে 2000 টাকা ফাইন আছে টেনে দিদি, খবরদার ওই কাজ করবেন না। আপনি অন্য কিছু করে খান, যেটা পারেন আর কি।
মানে সিনেমা ছাড়াও তো আরো অনেক কিছু করতে হয় আপনাদেরকে, তোটা কষ্ট করে একটা অভিনেত্রীকে দাঁড়াতে হয়, সেটাই বুঝি। কিন্তু যাদের মেরুদণ্ড আছে তারা কিন্তু এটা করে না। আপনি সৈনিকে দেখুন, দেখে শিখুন।